হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম গাঙ্গুবা। এটি মূলত একটি যোদ্ধার সাহসিকতা, আত্মত্যাগ এবং পুনর্জন্মের একটি গল্প, যা অতীত এবং বর্তমানের মধ্যে সংযোগ স্থাপন করে। আর পুরো সিনেমা জুড়ে অভিনেতাদের দুর্দান্ত অভিনয়, চমৎকার সব ভিএফএক্স, গল্পের চাহিদা অনুযায়ী এমন সব প্লটের উপস্থাপনা, পরিচালকের সৃষ্টিশীল মানসিকতার একটি ধারণা দেওয়ার পাশাপাশি পুরো সিনেমা জুড়েই আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। মুভিটি যেহেতু রিসেন্ট রিলিজ, তাই আমি সংক্ষেপে বিশ্লেষণ করব। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। কিন্তু তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন। বর্তমান অধ্যায়টি 2024 সালের, যেখানে একটি বায়োমেডিক্যাল ল্যাব দেখানো হয়। এখানে ছোট বাচ্চাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করার জন্য তাদের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়। হঠাৎই একটি ছোট বাচ্চা সেখান থেকে পালিয়ে যায়। তার নাম জেটা। গার্ডরা জেটাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু ভাগ্যক্রমে সে দৌড়ে একটি ট্রেনে উঠে যায়। পরের দৃশ্যটি গোয়া শহরে। সিনেমার প্রধান নায়ক ফ্রান্সিস, যিনি আমার খুব পছন্দের অভিনেতা, এবং তার বন্ধুকে দেখানো হয়। তারা দুজন মিলে গোয়ার পুলিশ কমিশনের জন্য বাউন্টি হান্টার হিসেবে কাজ করে। একজন প্রাইভেট এজেন্ট যিনি কমিশন বা বাউন্টির জন্য পলাতক অপরাধীদের অনুসরণ করে এবং তাদের ধরে ফেলে। যেসব দুর্ধর্ষ অপরাধীকে পুলিশ সহজে ধরতে পারছে না, তাদেরকে খুঁজে বের করাই মূলত এদের প্রধান কাজ। একবার তারা একজন অপরাধীকে ধরে অপেক্ষারত পুলিশ কমিশনারের কাছে নিয়ে আসছিল, কিন্তু সে সময় গল্পের নায়িকা অ্যাঞ্জেলিনা সেখানে আগমন হয়। তারা দুজনই ওই অপরাধীকে খুঁজে বের করার কাজটি নিজেদের কৃতিত্ব বলে দাবি করতে থাকে। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, কিন্তু তাদের দুজনের এই সম্পর্ক কিছুদিন আগেও এমন ছিল না। তখন তারা গভীর প্রেমে মগ্ন ছিল। এবার পুলিশ কমিশনার তাদের দুজনকে আরো বড় একজন অপরাধী ধরার কাজ দেয়, যে কাজের জন্য সে তাদের 15 লক্ষ টাকা দেবে। এরপর তারা তাদের নতুন মিশনে নেমে পড়ে এবং নিজেদের মতো করে অপরাধী খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। ফ্রান্সিস তাকে খুঁজেও বের করে, কিন্তু তাদের ধস্তাধস্তিতে ভুলবশত সেই অপরাধী মারা যায়। তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু যেটা তাদের সেখানে দেখে ফেলে। তবুও তারা তাকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। এরপর গল্পের নায়িকা অ্যাঞ্জেলিনাও অপরাধীদের অবস্থান জানতে পেরে সেখানে চলে আসে। হত্যার নিউজটি সকালে যখন সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন তারা কিছুটা ভয় পেয়ে যায়। খোঁজ নিয়ে তারা জানতে পারে যেটা এখন অ্যাঞ্জেলিনার কাছে আছে। তাই তারা দ্রুত সেখানে গিয়ে জেটাকে তাদের সাথে নিয়ে আসে। কিন্তু হঠাৎই জেটার শরীর খারাপ হলে তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখান থেকে তারা জানতে পারে কিছুদিন আগে জেটার ব্রেন সেল অল্টার করা হয়েছে। এসব জানার পর ফ্রান্সিস জেটাকে বাসায় নিয়ে আসে। তখন জেটা দেয়ালে আঁকতে শুরু করে, তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, এবং এসব দেখে তারা দুজনেই কিছু একটা অনুভব করতে থাকে। কিছুক্ষণ পর ফ্রান্সিস জেটাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। তারপর অ্যাঞ্জেলিনাও ফ্রান্সিসদের অবস্থান ট্র্যাক করে সেখানে চলে আসে এবং ফ্রান্সিসকে ধরিয়ে দেয় সেই অপরাধের ভাইয়ের কাছে। ঠিক তখনই সেই বায়োমেডিক্যাল ল্যাবের গার্ডরাও জেটার অবস্থান জানতে পেরে যায়। তারা সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে রেস্টুরেন্টে ঢুকে জেটাকে তুলে নিয়ে যায়। এদিকে ফ্রান্সিসের হাত বাঁধা থাকায় সেও কিছু করতে পারে না। এসব দেখে অনেক কষ্টে সে নিজেকে মুক্ত করে তাদের পেছনে ছুটতে থাকে। তখনই ফ্ল্যাশব্যাক আসে এবং আমাদের গল্প 2024 থেকে 1070 সালে চলে আসে। শুরু হয় অতীত অধ্যায়। এখানে আমরা সমুদ্রের মাঝে কিছু জাহাজ দেখতে পাই। জাহাজে রোমান সম্রাট ভারতীয় উপদ্বীপ দখলের জন্য একটি বিরাট সেনা নিয়ে এমন একটি দ্বীপের সন্ধান করছেন, যেখানে তিনি তার সেনাদের থাকা, খাওয়া এবং প্রশিক্ষণ দেওয়া সহ নিজের রণনীতি পরিকল্পনা করতে পারেন। এজন্য তারা 5টি দ্বীপ খুঁজে বের করেন এবং তাদের পেরুমাচি দ্বীপটি খুবই পছন্দ হয়। পাহাড় আর সবুজ ঘেরা যে দ্বীপ ছিল, তার নিজের সৌন্দর্যে ভরপুর। সম্রাট দ্বীপটির দখলের দায়িত্ব দেন তার সেনাপতিকে। এবার রোমান সেনাপতি কোডুয়া নামের একজনকে স্বর্ণমুদ্রার প্রলোভন দেখিয়ে তার পরিকল্পনা বাস্তবে রূপান্তরের জন্য ছক আঁকেন। কোডুয়া রোমান সম্রাটের একজন বার্তাবাহক হিসাবে নিজের স্ত্রী এবং ছেলে পূর্বাকে নিয়ে সেই পেরুমাচি দ্বীপে আসে। যেহেতু এই দ্বীপের লোকেরা খুবই শক্তিশালী এবং যুদ্ধ কৌশলে বেশ পারদর্শী, তাই সে তার ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের
কিছুক্ষণের জন্য তার দুষ্টু বুদ্ধির ব্যবহার করে। সে পেরুমাচির রাজার সাথে দেখা করে আর রাজাকে জানায় সম্রাট তার বিশাল সেনার জন্য কিছু যুদ্ধ জাহাজ ও অস্ত্র বানাতে চায়। আর যেহেতু পেরুমাচির লোকেরা খুবই শক্তিশালী এবং যুদ্ধবিদ্যায় বেশ পারদর্শী, তাই তাদের সাহায্য চেয়েছেন। কডুয়া আরো বলে, আর তারা যদি সম্রাটকে এই কাজে সাহায্য করে তবে তিনি তাদের উপযুক্ত পারিশ্রমিক ছাড়াও নানা ধরনের সহায়তা ও সুযোগ সুবিধা প্রদান করবেন। রোমান সম্রাটের এই প্রস্তাব শুনে রাজা প্রথম দিকে একটু দ্বিধাগ্রস্ত হলেও এ কাজের উপযুক্ত 100 জন লোক পড়ুয়ার সাথে পাঠিয়ে দেন। সুযোগ বুঝে যাত্রাপথে সে তার স্ত্রী ও পুত্রকে রেখে রাজার যোদ্ধাদের নিয়ে বনের মধ্যে প্রবেশ করে, নিজের পূর্ব পরিকল্পিত স্থানে নিয়ে যায়। বিশ্রামের কথা বলে সবাইকে একটি জায়গায় থামতে বলে। সবাই যখন বিশ্রাম নিতে শুরু করে তখনই কডুয়ার রুদ্ররূপ বেরিয়ে আসে। সে তার লুকিয়ে থাকা সাথীদের বেরিয়ে আসার সংকেত দেয়। সবাই মিলে রাজার প্রেরিত নিরস্ত্র যোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করতে শুরু করে এবং তাদের ডান হাত কেটে ফেলতে থাকে। তাদের মাঝে একজন যোদ্ধা প্রাণ ভয়ে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। আড়াল থেকে সে সবকিছুই দেখতে থাকে। সব বুঝতে পেরে প্রাণ বাঁচাতে নিজের হাত কেটে ফেলে আর ফেলে দেওয়া মৃতদেহগুলোর মাঝে নিজেকে লুকিয়ে রাখে। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সে ফিরে আসে এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে বলে দেয়। কডুয়া রোমান সেনাপতির সাথে করা চুক্তি অনুযায়ী যোদ্ধাদের কাটা হাতগুলো সেখানে নিয়ে আসে। প্রতিটি হাতের জন্য সে 2টি করে স্বর্ণমুদ্রা বুঝে নিয়ে সে আবারও পেরুমাচিতে গিয়ে রাজার কাছে আরো সৈন্য চায়। রাজাও তাকে সেনা নিয়ে যাওয়ার অনুমতি দেন আর সকল ঘটনাও ঠিক কডুয়ার দুষ্টু পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে। যখনই তারা সেই পরিকল্পিত স্থানে পৌঁছে নিজ সম্প্রদায়ের লোকদের সাথে ঘটে যাওয়া ঘটনায় কাঙ্গুয়া ক্ষিপ্ত হয়ে সেখানে ছুটে আসে। গভীর বনের মধ্যে কাঙ্গুয়ার এই ভয়ঙ্কর উপস্থিতি দেখে কডুয়া ভয় পেয়ে যায়। কাঙ্গুয়া বনের মধ্যে লুকিয়ে থাকা কডুয়ার সকল সৈন্যদের সংকেত দিয়ে বের করে নিয়ে আসে এবং এরপর চরম ক্ষিপ্রতা ও নিষ্ঠুরতায় একে একে তাদের শেষ করে দেয়। সবশেষে সে কডুয়ার হাত কেটে ফেলে, তাকে বেঁধে নিয়ে আসে। রাজা তাকে শাস্তি স্বরূপ আগুনে পুড়িয়ে মারার আদেশ দেন। উপস্থিত সকলে কডুয়ার স্ত্রী পুত্রকেও পুড়িয়ে মারার প্রস্তাব দেয়, যা শুনে কডুয়ার স্ত্রী খুবই দুঃখী হয়। তখন সে তার ছেলে পূর্বার ভবিষ্যতের দায়িত্ব কাঙ্গুয়ার হাতে তুলে দিয়ে সে ওই জ্বলন্ত আগুনে প্রবেশ করে। তারপর কাঙ্গুয়া তাকে নিজ সম্প্রদায় ও পরিবারে স্থান দেয় এবং কেডুয়ার সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে। রোমান সেনাপতি জানতে পারে তিনি পেরুমাচি দ্বীপ নিয়ে যে পরিকল্পনা করেছিলেন তা ব্যর্থ হয়েছে, তাই সে আর্থুমাচি দ্বীপের রাজা উদিরনের সাহায্য চায় আর তারা পেরুমাচি দ্বীপের চিরশত্রু। সেনাপতি তাদের এই শত্রুতার সুযোগটি লুফে নেয়। এ কাজের বিনিময়ে তাদের প্রচুর স্বর্ণমুদ্রা দেওয়ার কথা বলে প্রলোভিত করে। উদিরন ছিল খুবই শক্তিশালী, হিংস্র ও দুর্ধর্ষ। তার 3 ছেলেও তারই মতো হিংস্র। রাজা উদিরন সব শুনে তাদের প্রস্তাবে রাজি হন। একই তো সে তার শত্রুদের বিনাশ করতে পারবে আর তার সাথে পাবে প্রচুর স্বর্ণমুদ্রা। অন্যদিকে কাঙ্গুয়া আর্থুমাচির এই চক্রান্তের বিষয়টি জেনে যায় আর তারা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। পেরুমাচির একটি প্রাচীন প্রথা আছে, তারা যে কোনো লড়াইয়ের আগে সবাই মিলে বিশালাকার আগুন জ্বালিয়ে নেচে গিয়ে একটি অনুষ্ঠান পালন করে। অনুষ্ঠানের শেষের দিকে নিরস্ত্র হয়ে স্নান করতে হয় আর স্নানের পূর্বে অস্ত্র ব্যবহার নিষিদ্ধ। উদিরন তাদের এই বিষয়টি জানত, তাই সে সরাসরি যুদ্ধ না করে রাতের আধারে লুকিয়ে আক্রমণ করার পরিকল্পনা করে এবং তার বড় 2 ছেলেকে বাস্তবায়নের দায়িত্ব দেয়। কথা অনুযায়ী তারা কাজ করে। এখানে কাঙ্গুয়া নিরস্ত হয়েও অসাধারণ ফাইট করতে থাকে। এরই মাঝে বৃষ্টি শুরু হয়। উদিরনের ছেলের অস্ত্র দিয়ে সে তাকে শেষ করে। এদিকে পূর্বা তার নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে কাঙ্গুয়ার তরোয়াল তারই বুকে ঢুকিয়ে দেয়। এরপর সে উদিরনের দ্বিতীয় ছেলেকেও মেরে ফেলে। এবার সে উদিরনের অপেক্ষা করতে থাকে। সে পূর্বাকে প্রতিশ্রুতি দেয় নিজের লোকদের এই বিপদ থেকে বাঁচিয়ে সে তার কাছে চলে আসবে। তখন পূর্বা নিজের ইচ্ছে পূরণ করতে পারবে, তাকে মারতে পারবে। কাঙ্গুয়াকে আক্রমণের বিষয়টি জানতে পেরে রাজা পূর্বাকে শাস্তি স্বরূপ কালো জঙ্গলে নির্বাসিত করার আদেশ দেন, যা ছিল হিংস্র জন্তু জানোয়ারে ভরা। এই কঠিন বিপদের মুহূর্তে কাঙ্গুয়া পূর্বাকে একা ছাড়ে না, সেও তার সাথে চলে যায়। কাঙ্গুয়া বিভিন্ন বিপদের মুহূর্তে পূর্বাকে বাঁচিয়ে ফেলে। সে সবসময়ই পূর্বার সাথে ছিল এবং তারা দুজনই অনেক ভালো মুহূর্ত কাটায়।
আস্তে আস্তে পূর্বা তার জীবনে কাঙ্গুয়ার গুরুত্ব অনুভব করতে শুরু করে। উদীরণ যখন জানতে পারে তার প্রিয় সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার হৃদয়ের ভেতর এক অগ্নিগর্ভ প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সেই আগুন যেন তার দেহের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। সে যেন কিছুই দেখতে পাচ্ছিল না। প্রতিশোধের নেশায় উদীরণের ছোট ছেলে লুকিয়ে পেরুমাচির মহিলাদের উপর হামলা করে, কিন্তু তারাও তাকে হত্যা করে নিজের সামর্থ্য আর বীরত্বের প্রমাণ দেয়। তারা শত্রুর সমস্ত অহংকার পুড়িয়ে ছাই করে দেয়। নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে তারা 5 দ্বীপের মধ্যে একটি শান্তি সম্মেলন আয়োজন করে, কিন্তু নিজের চোখের সামনে একে একে সব ছেলেকে শেষ হতে দেখে উদীরণ ক্রোধের আগুনে জ্বলে ওঠে। সে সেখানেই তার প্রতিশোধ নিতে শুরু করে। সে পেরুমাচির রাজাকে মেরে ফেলতে উদ্যত হয়, কিন্তু রাজা তার মৃত্যুর পূর্বেই তার বাজ পাখির মাধ্যমে সেই খবর এবং চক্রান্তকারীদের সমস্ত সংকেত কাঙ্গুয়ার কাছে পাঠিয়ে দেয়। উদীরণ নিজের সমস্ত শক্তি দিয়ে প্রতিশোধের পথে হাঁটতে শুরু করে, কিন্তু সে সবসময়ই লুকিয়ে বা গোপনে আক্রমণ করতে পছন্দ করে। তাই কাঙ্গুয়া পেরুমাচির দিকে যাত্রারত সৈনিকদের কৌশলে কালো জঙ্গলের দিকে নিয়ে আসে এবং জঙ্গল থেকে সংগৃহীত বিভিন্ন প্রাণীদের ব্যবহার করে তাদেরকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। আর এদিকে উদীরণ পূর্বাকে অপহরণ করে নিজের জাহাজে ঝুলিয়ে রাখে। কাঙ্গুয়াও তাদের জাহাজে উঠে আসে। কাঙ্গুয়াকে আসতে দেখে সে পূর্বার বেঁধে রাখা দড়িটি কেটে দেয়, আর পূর্বা সমুদ্রে পড়ে যেতে থাকলে কাঙ্গুয়া শেষ মুহূর্তে দড়িটি ধরে ফেলে। সমুদ্রের জলে ক্ষুধার্ত হাঙ্গরগুলো পূর্বার দিকে তেড়ে আসছিল, আর বিপরীত দিকে কাঙ্গুয়া নিজের সর্বশক্তি দিয়ে দড়িটি ধরে রেখেছিল। উদীরণকে দেখে মনে হচ্ছিল সে যেন এমন কিছুই দেখতে চাইছিল। সে পুরো বিষয়টি উপভোগ করতে থাকে। এবার সে কাঙ্গুয়াকে আক্রমণ করা শুরু করে এবং এই আক্রমণ ক্রমে নৃশংস হয়ে উঠতে থাকে। কাঙ্গুয়ার এমন অবস্থা দেখে পূর্বা নিজেই নিজের দড়িটি কেটে ফেলে। সন্তান তুল্য পূর্বার এমন অবস্থা দেখে কাঙ্গুয়া ক্রোধে নিজের সকল শক্তি দিয়ে উদীরণকে প্রহার করতে থাকে। যেখানে ইতিহাসের শেষ, সেখানে বর্তমানে শুরু। আমাদের বর্তমান ও অতীতের উভয় মিশ্রণ দেখানো হয়েছে। ফ্রান্সিস যেটাকে বাঁচাতে তাদের ক্রমাগত অনুসরণ করে যাচ্ছিল, তারা যেটাকে নিয়ে একটি বিমানে প্রবেশ করে দ্রুতই সেখান থেকে চলে যেতে শুরু করে। এদিকে ফ্রান্সিসও তাদের তাড়া করে সেখানে চলে আসে এবং ভেতরে থাকা সকল সৈন্যদের হত্যা করে যেটাকে উদ্ধার করে। সময় যেন এক সেতু, এক পাশে স্মৃতি, অন্য পাশে বাস্তবতা। অতীত অধ্যায়ে দেখানো হয় উদীরণের মৃত্যুর পর আর্থদ্বীপের নতুন রাজা হয় রক্তাঙ্গসন। সে তার বাবার থেকেও বেশি হিংস্র। সে ছিল রাজা উদীরণ ও এক দাসীর সন্তান। দাসীর সন্তান হওয়ায় উদীরণ তাকে রাজকুমার হিসেবে কখনোই গ্রহণ করেনি, কিন্তু উদীরণের মৃত্যুর পর রক্তাঙ্গসন রাজা হয় আর তার বাবার মৃত্যুর প্রতিশোধের শপথ নেয়। আবারও গল্প বর্তমানে ফিরে আসে। একটি লোককে দেখানো হয় যে বাচ্চাদের উপর সকল পরীক্ষা নিরীক্ষার জন্য দায়ী। তিনি হলেন রক্তাঙ্গসন। সিসিটিভিতে সে ফ্রান্সিসকে দেখে কাঙ্গুয়া বলে ডাকে। তখনই বুঝতে পারি তার সবকিছুই মনে আছে। এদিকে যেটাও তার হাত দাঁড়িয়ে কিছু একটা করছে। পরক্ষণেই দেখা যায় দূরের ওই গাড়িগুলো সব বাতাসে ভাসতে শুরু করেছে, যা খুবই রহস্যজনক। এরকম এক রহস্যের মাধ্যমে মুভির সমাপ্তি হয়, তবে মুভিটি হয়তো অনেক আগেই শেষ হতে পারত। মুভিটির পরবর্তী অংশে আমার তো মনে হয় এর পার্ট 2 সম্পর্কে ধারণা দেয়, তবে তা কেমন হতে পারে বা কেমন হবে এই সম্পর্কে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রোমাঞ্চে।